জমিদার বাড়ির ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, তোর তো হাসি মুখে থাকার কথা। তা তুই মুখখানা এমন দুঃখিনীর মতো করে আছিস কেন লতা? রুমার কথায় তার দিকে বিরক্ত হয়ে তাকালো অন্যতা। কিছুক্ষণ চুপ থেকে বলল, তা আমার এখন কি করা উচিত? হাসি মুখে বসে থাকা উচিত? কতজনের ভাগ্য হয় জমিদার বাড়ির বউ হওয়ার, আমার এমন ভাগ্যের কোনো দরকার নেই। তুই তো জানিস আমি এখন বিয়ে করতে চাই না। আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই। ওইসব ভুলে যা লতা। কাকাবাবু যা চায় তাই কর। অনুরতার আগে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পরে চোখ খুলে বলল, তুই যা এখন। আমার এইসব শুনতে ভালো লাগছে না। রুমা আর কথা না বাড়িয়ে অনুরতার রুম থেকে চলে গেল। অনুরতা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখছে। আমাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিতে হবে? আমি কি বাবার কাছে বোঝা হয়ে গিয়েছি? মেয়ের বয়স কত সেটা কিন্তু তোমরা এখনো আমাকে জানাওনি। ফারহাজের এহেন কথায় কিছুটা ঘাবড়ে গেলেন শরীফা বেগম। তিনি আশরাফ খানকে ইশারা করেন। আশরাফ খান কিছুক্ষণ চুপ থেকে বলেন, 17 চলছে, 18তে পড়বে। ফারহাদ চমকে গিয়ে আশরাফ খানের দিকে তাকিয়ে বলল, 17 বছরের একটি মেয়ের সাথে তোমরা আমার বিয়ে ঠিক করেছ? তোমরা যা করছো তা কি ভেবে করতেছ? পাশে থেকে পারু বেগম বললেন, তা কি হয়েছে? তোর বয়স তো আর তেমন বেশি না, সবে 28 হয়েছে। পারু বেগমের কথায় বেশ বিরক্ত হয়ে ওনার দিকে তাকালো ফারহাজ। নিজেকে সংযত রেখে বলল, ফুপিজান যা বুঝেন না সেটা নিয়ে কথা বলবেন না। পারু বেগম চোখ রাঙিয়ে বললেন, তুই আমাকে বুঝো শেখাচ্ছিস? তোর জন্ম কিন্তু আমার আগে হয়নি। আর ছেলের চেয়ে মেয়ের বয়সের ব্যবধান বেশি হলেই সংসার সুখের হয়। ফারহাজ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল, 2023 সালে এসে 90 দশকের চিন্তাধারা বাদ দেন। আপনারই উপকার হবে ফুপিজান। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে নিজের রুমের দিকে চলে গেল ফারহাজ। পারু বেগম বেশ শটে গিয়ে বললেন, বড় ভাই তোমার ছেলেকে একটু মুখ সামলে কথা বলতে বলো। সে কিন্তু বেশ ছন্নছাড়া হয়ে গেছে। আশরাফ খান ভ্রুজোড়া কুঁচকে বললেন, তোর তো এইসব বলার কোনো দরকার ছিল না। জানিসই তো ও এমন প্রকৃতির। জমিদার বাড়ির ছেলেরা আবার কবে থেকে এত বয়স নির্ধারণ করে বিয়ে করে বড় ভাই? পারু জমিদার ছিলেন আমাদের বাবাজান। উনি এখন আর নেই। তাই এমন জমিদার বাড়ির ছেলে বলা বাদ দে। যুগ পাল্টেছে। পারু বেগম আর কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে খান বাড়ির থেকে বের নিজের বাড়ির দিকে রওনা হলেন। পারু বেগম যেতে আশরাফ খান নিঃশ্বাস ফেলে বললেন, শরীফা তোমার ছেলেকে গিয়ে একটু বোঝাও। ও কি আমার কথা শুনবে? কথা বলেই দেখো শুনতে পারে। সে তো আবার তোমার সব কথাই শোনে। আশরাফ খান কথাগুলো বলে মৃদু হেসে রুমের দিকে চলে গেলেন। শরীফা বেগম নিঃশ্বাস ফেলে ফারহাজের রুমের দিকে পা বাড়ালেন। ফারহাজ তার রুমের বেলকনিতে বসে বই পড়ছে। তবে তার মাথায় ঘুরছে বিয়ের কথা। বইটা বন্ধ করে পাশে টেবিলে রেখে উঠে দাঁড়ালো। বেলকনির রেলিং হাত জোড়া দিয়ে ধরে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে রইল। আমার বিয়ে নিয়ে এদের এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা থাকুক, ভালো কথা। তাই বলে 17 বছরের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করবে? কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল ফারহাজ। রুমের দরজায় কড়া নাড়তে সেদিকে ঘুরে তাকালো সে। দেখল শরীফা বেগম সেখানে দাঁড়িয়ে আছেন। ফারহাজ ওনার কাছে এগিয়ে গিয়ে বলল, আমার রুমে আসতে কি তোমার পারমিশন লাগবে মা? শরীফা বেগম মৃদু হেসে রুমে প্রবেশ করে বললেন, কিছুদিন পরে তো ছেলের বিয়ে দিব। তখন তো পারমিশন ঠিকই লাগবে। তাই অভ্যাস করতেছি। ফারহাজ বিরক্তি নিয়ে বলল, মা প্লিজ। শরীফা বেগম এসে ফারহাজের কাঁধে হাত রেখে বলল, দেখ বাবা, মেয়েটা কিন্তু অনেক ভালো। তবে বয়স একটু কম। আচ্ছা তুই যদি চাস আমরা না হয় ওর 18 বছর হলেই বিয়ের আয়োজন করব। কিন্তু তুই বিয়েটা ভেঙে দিস না বাবা। কি শুরু করলে তোমরা? ওই বাচ্চা মেয়েকেই কেন আমার বিয়ে করতে হবে?
কারণ মেয়েটা অনেক ভদ্র পরিবারের। আচ্ছা, আমরা সবাই গিয়ে দেখে আসি। তুই নিজেও কথা বলে আসিস। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে না হয় বিয়েটা ভেঙে দিস। ফারহাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আজকেই যাব। শরীফা বেগমের মুখে হাসি ফুটল। তিনি ফারহাজের মাথায় হাত বুলিয়ে রুম থেকে চলে গেলেন। লতামাক খান বাড়ির সকলে তোমাকে আজকে দেখতে আসতেছে। কামরুল সাহেবের কথা শুনে ওনার দিকে তাকালো অনুলতা। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বাবা, আমি তোমার জন্য বোঝা হয়ে গেছি তাই না? এর জন্যই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাও? কামরুল সাহেব অনুলতার এহেন কথায় বেশ ব্যথিত হলেন। তিনি গিয়ে অনুলতাকে জড়িয়ে ধরে বললেন, মা মরা মেয়ে আমার তুই। তোর মা তোকে জন্ম দিয়ে মারা গেল। সেই ছোট থেকে একা হাতে তোকে মানুষ করেছি। তুই আমার কাছে বোঝা। এই কথা তুই ভাবলি কি করে? আমার বয়স বাড়ছে, শরীরও তেমন ভালো যাচ্ছে না। তোকে বিয়ে দিয়ে গেলে আমি মরেও শান্তি পাবো, না হলে এই সমাজে আমি তোর দায়িত্ব কাকে দিয়ে যাব? কামরুল সাহেবকে জড়িয়ে ধরে একভাবে কেঁদে যাচ্ছে অনুলতা। কিছুক্ষণ পরে নিজেকে সামলে বলল, বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। পড়াশোনা শেষ করে শিক্ষকতা করতে চাই। কামরুল সাহেব অনুলতাকে ওনার সামনে দাঁড়া করিয়ে চোখের পানি মুছে দিয়ে বললেন, জমিদার বাড়ির বউ হয়ে যাচ্ছিস তুই। ওই বাড়ির সকলেই শিক্ষিত। আমি নিশ্চিত ওরা তোর পড়াশোনায় বাধা দিবে না। আর তোর পড়াশোনা এবং চাকরি করার বিষয়ে আমি নিজে কথা বলবো। যদি তারা পড়াশোনা করতে দিতে রাজি না থাকে তাহলে এই বিয়ে আমি নিজেই ভেঙে দিব। অনুলতা কিছু বলতে গেলে কামরুল সাহেব তার মাথায় হাত রেখে বললেন, আমার উপর বিশ্বাস রাখতে পারিস মা। অনুলতা আর কিছু না বলে চুপ করে রইল। বড় ভাই, তোমার একটা ছেলে হয়েছে বটে। আজকেই নাকি তার মেয়ে দেখতে যাওয়া লাগবে? গ্রামে যেতেও তো সময় লাগে তাই না? ড্রাইভারের পাশে সিটে বসে মোবাইল টিপছিল ফারহাজ। পারু বেগমের কথা শুনে মোবাইল টিপতে টিপতেই সে বলল, এত যখন সমস্যা তাহলে আসার কি দরকার ছিল? না আসলেও তো পারতেন। পারু বেগম কিছু বলার আগে রোহান ওনাকে বাধা দিয়ে বলল, মা প্লিজ এখন একটু চুপ করো। তোমার এইসব কথা একদম বিরক্ত লাগে। তুই আমার ছেলে হয়েই আমাকে এইসব বলছিস রোহান? যা সত্যি তাই বলেছি মা। পারু বেগম কিছু বলতে যাবেন তার আগে ফারহাজ বলল, বাবা, ফুপুজান যদি আর একটা কথা বলে তাহলে কিন্তু আমি গাড়ি থেকে নেমে যাব। পারু বেগম কাঁদো কাঁদো সুরে বললেন, দেখছো বড় ভাই তোমার ছেলে কেমন করে? আশরাফ খান বিরক্ত হয়ে বললেন, পারু তুই এখন চুপ কর, আর ঝামেলা বাড়াস না। ও আমি তো শুধু ঝামেলাই বাড়াই। পারু বেগম কথাটা বলে আঁচল দিয়ে চোখ মুছে মুখ ঘুরিয়ে ফেললেন। স্বল্পদীর্ঘ সময় পরে খান পরিবার অনুলতা নিবাসে গিয়ে পৌঁছালো। গাড়ি থেকে নেমে ফারহাজের প্রথম চোখ গেল বাড়ির নামের দিকে। সে কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে নিচু কণ্ঠে বলল, অনুলতা নিবাস। তারপরে সবাই মিলে অনুলতা নিবাসে প্রবেশ করলো। বাড়ির ভিতরে যাওয়ার সাথে সাথে কামরুল সাহেব খান পরিবারকে বিনয়ের সাথে ড্রয়িং রুমে নিয়ে বসালেন। তা কামরুল সাহেব, কি খবর আপনার? আশরাফ খানের প্রশ্নে এক গাল হেসে কামরুল সাহেব বললেন, এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিছুক্ষণ সবাই গল্প করলো। তারপরে সবার জন্য নাস্তা নিয়ে এলো বাড়ির গৃহকর্মী। উনি চলে যেতে চায় ট্রে হাতে ড্রয়িং রুমে প্রবেশ করলো অনুলতা। তার পাশে রয়েছে রুমা। বড়দের সালাম করে সবার হাতে চা এগিয়ে দিতে গিয়ে অনুলতার ফারহাজের সাথে চোখাচোখি হলো। সে পরক্ষণেই চোখ সরিয়ে ফেলল। ফারহাদ চায়ের কাপে চুমুক দিয়ে নিখুঁত চোখে অনুলতাকে পর্যবেক্ষণ করছে। হালকা সবুজ রঙের শাড়িতে বেশ মানিয়েছে অনুলতাকে। আহামরি কোনো সাজ নেই, খালি চোখের কোণে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। তাতেই অপরূপ সুন্দর লাগছে তাকে। হঠাৎ পারু বেগম বললেন, তা মেয়ে তোমার নাম কি? অনুলতা মৃদু হেসে বলল, অনুলতা। নাম তো সুন্দরী, তা কাজকর্ম কি কিছু পারো?
নাকি শুধু শুয়ে বসে দিন কাটাও? পারু বেগমের কথায় চোখ রাঙিয়ে ওনার দিকে তাকালো ফারহাজ। যা পারু বেগম লক্ষ্য করলেন, তাই তিনি পরক্ষণেই হাসি দিয়ে বললেন, আসলে আমি এমনিই বললাম। অনুরোধা নিচু কণ্ঠে বললেন, আসলে আমি সব কাজ এখনো ঠিকভাবে পাই না, আর রান্নাবান্না একটু আধটু পারি। অনুরোধার কথা শুনে শরীফা বেগম মৃদু হেসে বললেন, সমস্যা নেই মা, আমি তোমাকে সব শিখিয়ে দিব। কামরুল সাহেব নিঃশ্বাস ফেলে বললেন, আশরাফ সাহেব আমার মেয়ের ইচ্ছে ও বিয়ের পরে পড়াশোনা চালিয়ে যাবে। পড়াশোনা শেষ করে ওর শিক্ষকতা করার ইচ্ছা সেই ছোটবেলা থেকেই। আর আমিও ওকে কথা দিয়েছি, বিয়ের পরে ছেলের পরিবার যদি পড়াশোনা শেষ করে চাকরি করতে না দেয় তাহলে সেই বাড়িতে আমি ওকে বিয়ে দিব না। আশরাফ খান হাসি দিয়ে বললেন, এটা একান্ত ওর ইচ্ছা, এতে আমাদের কোনো আপত্তি নেই। কি বলো শরীফা? শরীফা বেগম হাসি দিয়ে বললেন, হ্যাঁ, ও পড়াশোনা শেষ করে চাকরি করবে, এতে আমাদের কোনো সমস্যা নেই। পারু বেগম কপাল কুঁচকে বললেন, কিন্তু আমার আপত্তি আছে। আমাদের বাড়ির মেয়ে বউরা কখনো বিয়ের পরে পড়াশোনা করেনি, আর সেখানে তো চাকরি দূরের কথা। ফারহাজ পারু বেগমের দিকে তাকিয়ে বলল, বিয়েটা আমি করব ফুপুজান, আপনি না। আর আমার বউকে আমি খান বাড়ির বাকি মেয়ে বউদের মতো গৃহিণী বানিয়ে রাখতে চাই না। পারু বেগম কিছু বলতে যাবেন তার আগে রোহান বলল, মা তুমি চুপ করো। তুমি নিজের ইচ্ছাতে বিয়ের পরে পড়াশোনা ছেড়ে দিয়েছো, এটা আর সবাই করবে না। পারু বেগম চুপ করে গেলেন। রাগে ওনার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। কামরুল সাহেব মৃদু হেসে বললেন, তা ফারহাজ বাবা, আমার মেয়েকে তোমার কেমন লাগলো? ফারহাজ অনুরতার দিকে এক পলক তাকিয়ে বলল, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমাদের বিয়ে হবে ওর 18 বছর হলে। আশা করি এতে আপনাদের কারো কোনো আপত্তি নেই। ফারহাজের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। অনুরতা অপলক দৃষ্টিতে ফারহাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে মাথা নামিয়ে ফেলল। আশরাফ খান গলা ছেড়ে বললেন, ফারহাজ যা চায় সেটাই হবে। পারু বেগম কিছু বলতে গেলে রোহান চোখ ইশারা করে চুপ থাকতে বলল। কামরুল সাহেব এক গাল হেসে বললেন, ফারহাজ বাবা, তুমি চাইলে অনুরতার সাথে আলাদা গিয়ে কথা বলতে পারো। ফারহাজ মৃদু হেসে বলল, এখনো অনেকটা সময় আছে, আজকে কথা না বললেও চলবে। সবাই কথাবার্তা বলে বিয়ে ঠিক করলো 2 মাস পরে। 2 মাস পরে অনুরতার বয়স 18 হবে। পারু বেগম এই সিদ্ধান্তে খুশি হন, তাই তিনি একাই অনুলতা নিবাস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। খান পরিবারের সবাই কামরুল সাহেবের থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসল। ফারহাজ অনুলতার পাশে দাঁড়িয়ে বলল, তোমার সাথে খুব শীঘ্রই আমার সাক্ষাৎ হবে অনুলতা, যেখানে শুধু থাকবো তুমি আর আমি। তুমি আর আমি, আর কেউ না। কথাটা বলে মুচকি হেসে গাড়িতে গিয়ে বসল ফারহাজ। অনুলতা অবাক হয়ে ফারহাজের দিকে তাকিয়ে আছে। অনুলতা নিবাস থেকে বের হতে গিয়ে রোহান রুমার সাথে ধাক্কা খেয়ে, আই এম সরি, আসলে আমি খেয়াল করিনি। রুমা মৃদু হেসে বলল, সমস্যা নেই। রোহান হাসি দিয়ে গাড়িতে গিয়ে বসল। গাড়িতে বসে রুমার দিকে তাকিয়ে এক গাল হাসল। রুমাও রোহানের দিকে তাকিয়ে মুচকি হাসল। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। মা আসলে মাঝে মাঝে এমন সব কাজ করে, তখন ওভাবে চলে যাওয়ার কি দরকার ছিল? ফারহাজ নিঃশ্বাস ফেলে বলল, ফুপিজান তো সবসময় এমন কিছু কাজ করেই থাকেন, এইসব নিয়ে এত মাথা ঘামিয়ে লাভ নেই। শরীফা বেগম পাশে থেকে বললেন, ফারহাজ এভাবে বলতে হয় না, মা আমাকে বারণ করে লাভ নেই। আমার যা মনে হয় আমি সেটা বলবই। শরীফা বেগম কিছু বলতে যাবেন, আশরাফ খান ওনাকে নিষেধ করলেন। উনি চুপ হয়ে গেলেন। কি রে লতা, ফারহাজ ভাইয়া বাড়ি থেকে বের হওয়ার সময় তোর পাশে দাঁড়িয়ে কি বলল রে? রুমার কথায় তার দিকে এক পলক তাকিয়ে আবার আয়নার দিকে তাকালো অন্যতা। গহনা খুলতে খুলতে বলল, তা জেনে তোর কাজ কি?
পারে আমি একমাত্র বান্ধবী তোর। আমাকে না জানালে কাকে জানাবি? উনি যা বলে গেছেন সেটা হলো একান্ত উনার আর আমার মধ্যকার কথা। তা তোর জেনে কাজ নাই। রুমা চোখ বড় বড় করে বলল, বাবারে, একদিনই দুজনের মধ্যকার কথা শুরু হয়ে গেল। যাক ভালো, ভবিষ্যতে ঝামেলা কমে হবে। অনুরতা আর কিছু না মুচকি হেসে ফ্রেশ হতে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে ফারহাজ। চিন্তিত ভঙ্গিতে বলল, এই মেয়ে কি আমার মতো ছন্নছাড়াকে সামলাতে পারবে? কষ্ট হবে না তার? না, নিজেকে একটু পাল্টাতে হবে। শুধু তার জন্য, আর কারো জন্য না। কথাগুলো বলে মুচকি হাসল ফারহাজ। কিছুক্ষণ চুপ থেকে বলল, অনুরতা, নামটা যেমন মিষ্টি, মেয়েটাও তেমনই মিষ্টি। হঠাৎ দরজায় করা নাড়ানোর শব্দে উঠে বসল ফারহাজ। দরজার পাশে আশরাফ খান দাঁড়িয়ে আছেন। ফারহাজ বিছানা থেকে নেমে বলল, বাবা ভিতরে আসো। আশরাফ খান ফারহাজের রুমে এসে তার মুখোমুখি দাঁড়ালেন। ফারহাজের কাঁধে হাত রেখে বললেন, তোমার সাথে আমার কিছু কথা আছে ফারহাজ। বলো। বাবা, এখন নিজেকে একটু পাল্টা। কয়দিন পরে তোর বিয়ে। এখনো যদি এমন রাগী থাকিস তাহলে কি করে চলবে? বৌমা তোকে রেখে যাবে। আশরাফ খানের কথা শুনে ফারহাজ হেসে দিল, যা দেখে আশরাফ খানও হাসলেন। কিছুক্ষণ পরে হাসি থামিয়ে ফারহাজ বলল, হ্যাঁ, আমি নিজেকে পাল্টাবো, তবে সেটা শুধু অনুরতার জন্য। অন্য কাছে আমি এক ভিন্ন মানুষ থাকব, তবে তোমাদের কাছে আমি আগে যা ছিলাম এখনো তাই থাকব। আশরাফ খান মৃদু হেসে বললেন, অনুমায়ের জন্য নিজেকে পাল্টাবি, এতে আমি খুশি। আমাদের কাছে আগে যা ছিলি তাই ঠিক আছে। আশরাফ খান ফারহাজের রুম থেকে চলে গেলেন। সন্ধ্যাবেলায় আজমল খান আর মালা বেগম এসে হাজির হলেন। উনাদের সঙ্গে পারু বেগমও এসেছেন। শরীফা বেগম এক গাল হেসে বললেন, কেমন আছো তোমরা? আজমল খান হাসি দিয়ে বললেন, আমরা ভালো আছি ভাবি। বড় ভাই কল করে ফারহাজের বিয়ের খবরটা দিয়ে, তাই এসে হাজির হলাম। শরীফা বেগম বললেন, খুব ভালো কাজ করেছো। তোমরা বসো, আমি তোমার ভাইকে ডাকতেছি। শরীফা বেগম গিয়ে আশরাফ খানকে ডেকে আনলেন। আশরাফ খান সোফায় বসে বললেন, তা মেয়ের ছবি দেখে কেমন লাগলো? মালা বেগম হাসি দিয়ে বললেন, ভাই, মেয়ে তো দেখতে অনেক সুন্দর, খুব ভালো লেগেছে। পারু বেগম পাশে থেকে বললেন, খালি সুন্দর হলেই হবে নাকি? কোনো কাজ তো পারে না। ফারহাজ সিঁড়ি দিয়ে নামতে নামতে পারু বেগমের কথা শুনতে পেল। সে এসে পারু বেগমের সামনে দাঁড়িয়ে বলল, তাতে আপনার কি ফুপি যান? ও তো আর আপনার ছেলের বউ না, ও হলো শরীফা বেগমের ছেলের বউ। আর উনি ঠিকই অনুরতাকে সব শিখিয়ে দিবেন, তা নিয়ে আপনার এত ভাবতে হবে না। ফারহাজ কথাগুলো বলে আজমল খান আর মালা বেগমের সাথে কুশল বিনিময় করে বাড়ি থেকে বের হয়ে গেল। দেখলি ছোট ভাই, বড় ভাইয়ের ছেলে সব সময় আমার সাথে এমন ব্যবহার করে। আজমল খান বিরক্তি নিয়ে বললেন, ফারহাজ তো ঠিকই বলেছে। আর তুই এখন ভাইদের সংসারে নাম গলানো বন্ধ কর। অনেক তো বয়স হলো, নিজের সংসারে একটু মন দে। পারু বেগম কাঁদো কাঁদো সুরে বললেন, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। আশরাফ খান নিঃশ্বাস ফেলে বললেন, যা ভেবে খুশি হতে পারিস হ। পারু বেগম শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদতে শুরু করল। শরীফা বেগম ওনার মাথায় হাত বুলিয়ে বললেন, থাক পারু, আর কেঁদো না। পারু বেগম চোখ মুছে বললেন, তোমার ছেলেকে বলতে পারো না কিছু ভাবি? কিছু বলেও তো লাভ নেই। কি রে, কি খবর তোর ফারহাজ? আয়নের কথায় মৃদু হেসে ফারহাজ বলল, আজকে গিয়ে পাত্রী দেখে আসলাম। 2 মাস পরে আমার বিয়ে। নিয়াজ ফারহাজের কাঁধে হাত দিয়ে বলল, তাহলে বন্ধু শেষমেশ তুমিও এই বন্ধনে আবদ্ধ হচ্ছ?
ফারহাজ নিঃশ্বাস ফেলে বলল, আবদ্ধ না হয়ে উপায় আছে। বাড়ির সবাই তো পাগল গেছে আমার বিয়ের জন্য। আমার বিয়ে আমার খবর নেই, কিন্তু বাড়ির লোকের খবর নেই। তবে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু বয়সটা কম। আয়ান ভ্রু কুঁচকে বলল, কত বয়স? 17। 2 মাস পরে 18 হবে। নিয়াজ হাই তুলে বলল, আরে আর কি কম, বউয়ের বয়স কম হলেই তো ভালো। তুই যা বলবি তাই শুনবে। ফারহাজ নিয়াজের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, তোর চিন্তাধারা এমন, যদি আগে জানতাম তাহলে তুই আমার বন্ধমহলে থাকতি না। নিয়াজ আমতা আমতা করে বলল, আরে আমি তো মজা করে বলেছি। এইসব কথা আমার সামনে আর কখনো বলবি না। আমি চাই না যে আমার বউ আমার কথায় উঠে বসবে। তার নিজস্ব স্বাধীনতা আছে। অনুরতা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছে। ফারহাজের বলা কথাগুলো তার কানে বাজছে। অনুরতার মুখে হাসি ফুটল। এমন বুঝদার একজনকে আমার জীবনসঙ্গী হিসেবে পাবো আমি তা কখনোই ভাবিনি। কামরুল সাহেব অনুরতার রুমের দরজায় এসে কড়া নাড়লেন। অনুরতা কামরুল সাহেবের দিকে তাকিয়ে বলল, বাবা ভিতরে আসো। কামরুল সাহেব অনুরতার পাশে এসে দাঁড়িয়ে বললেন, অনেক রাত হয় মা, খেতে চল। চলো বাবা। মা তুই আমার উপর রাগ করে নি তো? অনুরতা কামরুল সাহেবের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, না বাবা, আমি তো আরো খুশি যে সবকিছুর সমাধান হয়ে গেছে। কামরুল সাহেব মৃদু হেসে অনুরতাকে নিয়ে রাতের খাবার খেতে ডাইনিং রুমে গেল। ভাইয়া, আমি জানি তুই মায়ের কথাবার্তায় অনেক বিরক্ত হয়ে যাস, কিন্তু বিশ্বাস কর আমি মাকে সবসময় নিষেধ করি এইসব কথা বলতে। ড্রয়িং রুমের সোফায় বসে অফিসের কাজ করছিল ফারহাজ। রোহানের কথা শুনে তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তোর এখন হঠাৎ এইসব বলতে মন চাইলো কেন রোহান? কি করব ভাইয়া, মায়ের এইসব কথার জন্য তো আমি লজ্জায় তোমার সাথে ঠিকভাবে কথাই বলতে পারি না। রোহানের কথা শুনে ফারহাজ মুচকি হাসল। রোহানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার সেই ছোট ভাইটা এখন অনেক বড় হয়ে গেছে, সে নাকি লজ্জায় আমার সাথে কথা বলতে পারে না। ভাবা যায় এইসব? রোহান মাথা নিচু দাঁড়িয়ে রইল। ফারহাজ রোহানের কাঁধে হাত দিয়ে বলল, তুই একদম ফুবার মতো হয়েছিস। ফুবা বেঁচে থাকলে উনি তোকে নিয়ে গর্ব করত। রোহান ফারহাজের দিকে তাকিয়ে মৃদু হাসল। ফারহাজ রোহানকে জড়িয়ে ধরে বলল, তোকে আগে যেমন আমার ছোট ভাই ভাবতাম, তুই এখনো আমার সেই ছোট ভাই আছিস। তাই এরপরে কখনো যেন তোর মুখে অমন কথা না শুনি। ফারহাজ রোহানকে ছেড়ে বলল, অনেক রাত হয়েছে, খেতে চল। ফারহাজ আর রোহান গিয়ে সবার সাথে খেতে বসল। হঠাৎ ফারহাজের পাশের চেয়ারে তুষি এসে বসল। ফারহাজ তুষিকে দেখে বেশ অবাক হয়ে বলল, তুষি কখন আসলো? আমি তো দেখে গেলাম কাকা কাকি একা এসেছে। আজমল খান বললেন, ও আমাদের সাথেই এসেছে। ও কিছু শপিং করতে গিয়েছিল, তাই পরে বাড়িতে আসছে। ফারহাজ আর কিছু না বলে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতে সে তার রুমে চলে গেল। রুমে গিয়ে বিছানায় বসে বসে বই পড়ছে। আমার সাথে কোনো কথা না বলেই চলে আসলে ফারহাজ। তুষি ফারহাজের রুমে এসে তার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল। ফারহাজ বইটা বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, কারো রুমে পারমিশন ছাড়া ঢুকতে লজ্জা করে না? তুষি ফারহাজের পাশে বসে বলল, কারো রুম হবে কেন? এটা তো আমার প্রিয় মানুষের রুম। ফারহাজ আর কিছু না বলে তুষির হাত ধরে তাকে টানতে টানতে রুমের বাইরে দাঁড়া করিয়ে বলল, এরপরে থেকে এই রুমে ঢোকার আগে 100 বার ভেবে নিবি। ফারহাজ কথাগুলো বলে তুষির মুখে সামনে দরজা লাগিয়ে দিয়ে তুষি দরজার বাইরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। ফারহাজ, তোমার এই বিয়ে তো আমি কিছুতেই হতে দিব না। তুমি শুধু আমার। তুষি কথাগুলো বলে ফারহাজের রুমের সামনে থেকে চলে গেল। ফারহাজ রুমে এসে রাগান্বিত হয়ে বসে আছে। এই মেয়েকে আনার কি দরকার ছিল? জ্বালিয়ে শেষ করবে না? অনেক রাত হয়েছে।
সকালে আবার অফিসে মিটিং আছে, এখন ঘুমানোর দরকার। ফারহাজ ধপ করে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই যেন ঘুমের রাজ্য হারিয়ে গেল। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙল অন্যতার। সে অজু করে নামাজ আদায় করল। নামাজ আদায় করে বেগুনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ চারিপাশের প্রকৃতি দেখল। হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে, পাখির কিচিরমিচির, সব মিলিয়ে এক অসাধারণ সকাল। অনুরতার মুখে হাসি ফুটল। সে শান্তি নিঃশ্বাস ফেলে বলল, আরেকটি নতুন দিনের সূচনা। মসজিদ থেকে নামাজ পড়ে এসে ড্রয়িং রুমে বসে পেপার পড়ছে আশরাফ খান। ফারহাজ নিচে এসে আশরাফ খানের পাশে বসল। আশরাফ খান ফারহাজকে দেখে বললেন, নামাজ কি পড়া হয়েছে, নাকি কেবল ঘুম থেকে উঠলে? সকালে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। আজকে যে অফিসে মিটিং আছে সেটা কি তোমার মনে আছে বাবা? তোমার বাবা এখনো অতটা বুড়ো হয়ে যায়নি যে অফিসের মিটিং এর কথা ভুলে যাবে। ফারহাজ মৃদু হেসে বলল, আজকে বরং মিটিংটা তুমিই সামলাও। আমার অন্য একটা কাজ আছে। কি কাজ আছে তোমার? খালেদ কাকা কল করেছিল। গ্রামের জমি জমা নিয়ে যেন কি ঝামেলা হয়েছে, সেখানে যেতে হবে। তুমি একা যাবে? রোহানকে সঙ্গে নিয়ে যাব। তুমি গেলে ভালো হতো, তবে আজকের মিটিংয়ে আমার চেয়ে তোমার গুরুত্ব বেশি। তাই তুমি এটা সামলাও, আর আমি গ্রামে যাচ্ছি। শরীফা বেগম এসে বললেন, আজমাল আর মালা তো সকালে চলে গেল। ভালো লাগছে না, ওরা কিছুদিন বেরিয়ে যেত। ফারহাজ ভ্রু উঁচিয়ে বলল, কাকা কাকি চলে গেছে, তুষিও তো চলে গেছে, তাই না? শরীফা বেগম সোফায় বসে বললেন, না, তুষি যায়নি। তুষি তো বারুর বাড়িতে গিয়েছে। ফারহাজ আর কিছু না বলে চোয়াল শক্ত করে বসে রইল। ফুবি, আমি যা যা বলেছি তা বুঝেছ তুমি? পারু বেগম হাসি দিয়ে বললেন, কোনো চিন্তা নেই তোর, এই কাজ আমি পারবো। তুষির মুখে হাসি ফুটল। রোহান সেখানে এসে বলল, দুজনে মিলে কি প্ল্যান করছো তোমরা? তোমরা দুজন তো আবার একই। মানুষের ভালো সহ্য হয় না। তুষি চোখ রাঙিয়ে বলল, এই রোহান, তুই চুপ কর। দেখো তুষি আপু, আমাকে চোখ রাঙাবা না। আমি তোমাকে ভয় পাই না, ওকে? রোহান কথাগুলো বলে বাড়ি থেকে বের হয়ে খান বাড়িতে বসল। ফারহাজ রেডি হয়ে রোহানের জন্য অপেক্ষা করছিল। রোহানকে দেখে ফারহাজ বলল, তুই এসেছিস, চল তাহলে রওনা হই। চলো ভাইয়া। ফারহাজ ড্রাইভ করছে আর রোহান তার পাশের সিটে বসে আছে। ভাইয়া, মা আর তুষি আপু মিলে মনে হয় কিছু প্ল্যান করছে। তা তো জানা কথাই। তুষির সব খারাপ কাজে তো ফুপি জানি ওকে সাইড দেয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছ। ফারহাজ হঠাৎ ব্রেক কষল। রোহান অবাক হয়ে বলল, কি হয়েছে ভাইয়া? তুই থাক, আমি আসতেছি। ফারহাজ গাড়ি থেকে নেমে অনুলতার সামনে গিয়ে দাঁড়ালো। ফারহাজকে দেখে অনুলতা বেশ চমকে গেল। ফারহাজ চোখ থেকে সানগ্লাস খুলে পকেটে ঢুকিয়ে বলল, ভয় পেলে নাকি আমাকে দেখে? অনুলতা অবাক হয়ে বলল, আপনি এখানে? গ্রামে কিছু কাজে এসেছি, কিন্তু পথেই তোমার দেখা পেলাম। ও আচ্ছা, তা তুমি একা একা কলেজে যাও নাকি? না, রুমা আমার সঙ্গে আছে। ও একটু দোকানে গিয়েছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। এর মধ্যে রুমা সেখানে এসে উপস্থিত হলো। ফারহাজকে দেখে বলল, আরে ভাইয়া, আপনি এখানে? একটা কাজে এসেছি। আর অনুরতা, এই দুপুরের রোদে এমন দাঁড়িয়ে থেকো না, অসুস্থ হয়ে যাবে। তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। অনুরতা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে। ফারহাজ অনুরতার কানের কাছে গিয়ে বলল, কলেজ ড্রেসে কিন্তু বেশ সুন্দর লাগছে। কথাটা বলে মুচকি হেসে গাড়ির কাছে গেল ফারহাজ। অনুরতা আর কিছু না বলে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। রুমা হাঁটতে হাঁটতে বলল, তোদের কানে কানে কথা শেষ হবে না। আমি কোথায় কানে কানে কথা বললাম? উনি তো বলেন,
আর আমি কিছুই শুনতে পাই না। তোর শোনাও লাগবে না। ফারহাজ গাড়িতে বসে ড্রাইভ করা শুরু করলো। ভাবির সাথে তো ভালোই কানে কানে কথা বললি। হ্যাঁ, আর তুই যে গাড়ি থেকে রুমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলি সেটাও দেখে নিয়েছি। রোহান আর কিছু না বলে চুপ হয়ে গেল। ফারহাজ রোহানের মুখ দেখে হেসে দিল। ফারহাজ তাদের জমিদার বাড়ির সামনে গিয়ে গাড়ি থামালো। গাড়ি থেকে নামতে খালেদ কাকা এসে হাজির। ফারহাজকে দেখে এক গাল হেসে বললেন, ফারহাজ বাবা, আইছো তুমি? ভিতরে আও। ফারহাজ হাসি দিয়ে খালেদ কাকাকে জড়িয়ে ধরে বলল, কি অবস্থা তোমার কাকা? শরীর ভালো আছে? ভালোই আছি বাবা। বুঝই তো বয়স হইছে। এখন ভিতরে চলো, খায়া দায়া কামে যাইও। বড় সাহেব ফোন দিয়া আমারে কইয়া দিছে, খাওয়া না হইলে যেন কোথাও যাইতে না দেই। ফারহাজ আর রোহান খালেদ কাকার সাথে বাড়ির ভিতরে গেল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হলো রুমে বসে আছে ফারহাজ আর রোহান। ভাইয়া, কিভাবে কি করবি ভেবেছিস? এখানে তো কিছু করার নেই। আমাদের কাছে সব কাগজপত্র আছে। ওনারা জোরপূর্বক কিছুই করতে পারবেন না। তাও ভাইয়া, গ্রামের এই টাইপের লোকজন খুব ডেঞ্জারাস হয়। ফারহাজ মৃদু হেসে বলল, আমি যখন এসেছি এই ঝামেলা মিটিয়ে যাব। ফারহাজ আর রোহান মিলে নিজাম সাহেবের বাড়িতে গেল। ওই জমিগুলো জমিদার বাড়ি। আপনি কেন জোরপূর্বক দখলদারিত্ব চালাচ্ছেন? ফারহাজের কথা শুনে নিজাম সাহেব হাসলেন। ফারহাজ কিছুটা বিরক্তি নিয়ে বললেন, এখানে হাসার মতো কি বললাম আমি? দেখো বাবা, তোমার সাথে আমার ঝামেলা করার কোনো ইচ্ছা নাই। তুমি গিয়ে তোমাকে বাবাকে একবার আমার সাথে দেখা করতে বলো, তাহলেই আমি দখলদারিত্ব ছেড়ে দিব। বাবার পরিবর্তে আমি এসেছি। আমাকে বলুন। তোমাকে বললে তো হবে না। যা বলার তোমার বাবাকেই বলবো। আর হ্যাঁ, চিন্তা করো না, আমি তোমার বাবার কোনো ক্ষতি করব না। কারণ এক সময় সে আমার পরম বন্ধু ছিল। নিজাম সাহেব কথাগুলো বলে ওনার রুমের দিকে চলে গেলেন। ফারহাজ ভ্রু কুঁচকে বলল, পরম বন্ধু ছিল মানে? ভাইয়া, চল আমরা গিয়ে মামার সাথে কথা বলি, তাহলে তো এই বিষয়ে জানতে পারবো। হুম, আজকেই বাড়িতে ফিরবো। তবে তার আগে আমার একটা কাজ আছে। ও, বুঝেছি, তোমার তো আবার হবু ভাবির সাথে দেখা করতে হবে। ফারহাজ মৃদু হেসে বলল, বুঝেছি যখন। এখন খালেদ কাকার কাছে গিয়ে জানা যে আমরা রওনা হব একটু করে। আমি আসতেছি। রোহান হাসি দিয়ে চলে গেল। ফারহাজ অনুলতা নিবাস এগিয়ে কলিং বেল বাজালো। কলিং বেল বাজাতে অনুলতা এসে দরজা খুলল। অনুলতাকে দেখে ফারহাজ মৃদু হাসল। অনুলতা চোখ ছোট ছোট করে বলল, আপনি এখানে? আঙ্কেলের সাথে দেখা করতে এসেছি। কিন্তু বাবা তো বাসায় নেই। আচ্ছা, আপনি ভিতরে আসুন। ফারহাজ কিছুক্ষণ চুপ থেকে বলল, না থাক, আঙ্কেল যখন বাসায় নাই তখন বাড়ির ভিতরে যাওয়া ঠিক হবে না। একটু পরে চলে যাব, তো তাই দেখা করতে আসলাম। আচ্ছা, সমস্যা নাই। আমি না হয় পরের বার এসে আঙ্কেলের সাথে দেখা করে যাব। আজকেই চলে যাবেন? কেন, তুমি কি চাও আমি থেকে যাই? অনুলতা মুখ গোমরা করে বলল, আপনি থাকলেও কি না থাকলেও কি? ফারহাজ মুচকি হেসে বলল, কিন্তু তোমার চোখ তো অন্য কথা বলছে। কি বলছে আমার চোখ? সেটা তো তুমি আমার চেয়ে ভালো জানো। আচ্ছা, যাই তাহলে। আল্লাহ বাঁচালে আবার দেখা হবে। সাবধানে যাবেন। ফারহাজ মুচকি হেসে অনুলতার থেকে বিদায় নিয়ে জমিদার বাড়িতে আসলো। এসে দেখলো রোহান খালেদ কাকার সাথে বসে বসে কথা বলছে। ফারহাজকে দেখে রোহান বলল, ভাইয়া, তুই এসেছিস? চল তাহলে বেরিয়ে যাই, না হলে আবার পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। হুম, চল। খালেদ কাকা, আমরা তাহলে আসি। ভালো থেকো। আচ্ছা বাবা, তোমরাও ভালো থাকো। খালেদ কাকার থেকে বিদায় নিয়ে ফারহাজ আর রোহান বাড়ির উদ্দেশ্যে রওনা করল।
ফারহাদ গাড়ি ড্রাইভ করছে আর পাশের সিটে রোহান মনমরা হয়ে বসে আছে। ফারহাদ বিষয়টা খেয়াল করে বলল, কি রে, কি হয়েছে তোর? কিছু না ভাইয়া। আরে বল। তুমি তো হবু ভাবির সাথে দেখা করে আসলে, কিন্তু আমি তো রুমার সাথে দেখা করতে পারলাম না। তা তোকে কি আমি দেখা করতে বারণ করেছি? আমি গিয়েছিলাম তো, কিন্তু রুমা বাড়িতে নেই। ও নাকি ওর মামা বাড়ি গেছে। ফারহাদ হাসতে হাসতে বলল, আহা, কি দুঃখের বিষয়। মজা নিও না ভাইয়া। ফারহাদ হাসি থামিয়ে বলল, আচ্ছা যা, আর মজা করব না। কথাটা বলে ফারহাদ আবার হেসে দিল। রোহান আর কিছু না বলে মুখ গোমড়া করে বসে রইল। লতামা, ফারহাদ কি বাড়িতে এসেছিল নাকি? শুনলাম ও নাকি গ্রামে এসেছিল। হুম, এসেছিল। তবে তুমি না থাকায় বাড়ির ভিতরে আসেনি। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিদায় নিয়ে গেছে। ভাগ্য করে তোর জন্য রত্ন পেয়েছি। কামরুল সাহেবের কথা শুনে অনুলতা মুচকি হাসল। বাবা, নিজাম সাহেব বলেছেন তোমাকে গিয়ে ওনার সাথে দেখা করতে, তাহলে নাকি উনি সব দখলদারিত্ব ছেড়ে দিবেন। তবে উনি বললেন এক সময় তুমি নাকি উনার পরম বন্ধু ছিলে। কই, তুমি তো এই বিষয়ে কিছু বলনি। আশরাফ খান কিছুক্ষণ চুপ থেকে বললেন, সময় হলে সবটা জানতে পারবে। আমি এখনই তোমাকে কিছু বলতে পারবো না। আশরাফ খান কথাগুলো বলে চলে গেলেন। ফারহাদ ভ্রু কুঁচকে বলল, কিছু তো একটা আছেন বাবা আর নিজাম সাহেবের মাঝে। সেটা আমার জানতে হবে। হাই ফারহাদ। তুষির কথা শুনে বেশ বিরক্ত হলো ফারহাদ। সে কিছু না বলে তার রুমের দিকে চলে গেল। তুষি বাঁকা হাসি দিয়ে বলল, কয়দিন এভাবে দূরে থাকবে? তুমি তো আমারই হবে। ফারহাদ রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেকুনিতে গিয়ে দাঁড়ালো। চাঁদের দিকে তাকিয়ে বলল, তোমার চেয়েও সুন্দর আল্লাহর সৃষ্টি কিছুদিন পরে আমার ঘরে চলে আসবে, যে আমার ঘর আলোকিত করে রাখবে। কথাগুলো বলতেই হাসি ফুটলো ফারহাদের মুখে। ওই পিচ্ছি মেয়েটা এই বুড়ো ছেলেকে পাগল করেছে। আমার মনে হয় ফারহাদের সাথে তুষির বিয়ে দিলে সবচেয়ে ভালো হবে। সবাই রাতের খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। পারু বেগমের কথায় চমকে গেলেন আশরাফ খান। তিনি চোয়াল শক্ত করে বললেন, পারু, তোর মাথাটা কি নষ্ট হয়ে গিয়েছে নাকি? বড় ভাই, একটু ভেবে দেখো, আমি ঠিকই বলেছি। ফারহাদ তো ওর রুমে গেল তাই এই কথাটা বললাম, না হলে তো রাগারাগি করতো। একটু ভেবে দেখো তুমি আর ভাবি, দুটিকে কিন্তু বেশ মানাবে। শরীফা বেগম কিছু বিরক্তি নিয়ে বললেন, পারো, আমি তোমার কোনো কথায় এতদিন কিছু বলিনি, তবে তুমি আজ যা বলছো সেটা ঠিক না। ফারহাদ সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, ফুপিজানের কোনো কথাই তো ঠিক না মা। তোমরাই এতদিন বুঝুনি। ফারহাদ এসে আশরাফ খানের পাশে বসে বলল, তা এখন আবার কি বলছেন ফুপিজান? পারু বেগম আর কিছু না বলে বসা থেকে উঠে খান বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। ফারহাদ ভ্রু কুঁচকে বলল, কিছু না বলেই চলে গেলেন? মা তোমাদের কি বলেছেন ফুপিজান? শরীফা বেগম নিঃশ্বাস ফেলে বললেন, কিছুই বলেনি। অনেক রাত হয়েছে, তুই এখন ঘুমাতে যা। আশরাফ খান আর শরীফা বেগম উঠে চলে গেলেন। আড়াল থেকে সবটা দেখছিল তুষি। এদের রাজি করানো এতটা সোজা হবে না। তুষি কথাটা বলে রুমের দিকে চলে গেল। ফারহাদ উঠে দাঁড়িয়ে বলল, ফুপিজান কি এমন বললেন যে আমাকে জানালো না? যাক, এইসব বাদ দিয়ে এখন ঘুমাতে যাওয়াই শ্রেয়। সকালবেলা ফজরের নামাজ পড়ে এসে ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন আশরাফ খান। তুষি উনার সামনে এসে দাঁড়িয়ে বলল, চাচু, তোমার জন্য চা নিয়ে এসেছি। আশরাফ খান বেশ অবাক হলেন। তুষির হাত থেকে চায়ের কাপ নিয়ে বললেন, তুই এত সকালে উঠেছিস? উঠেছিস না হয় বুঝলাম, আবার চা বানিয়ে আনলি? হ্যাঁ, কারণ তুমি তো নামাজ পড়ে এসে চা খাওয়ার, চাচির শরীরটা তেমন ভালো না, তাই আমি চাচিকে বারণ করেছি। সবটা আমিই করব। আশরাফ খান চায়ের কাপে চুমুক দিয়ে চুপ হয়ে গেলেন।
মুখ দেখে বোঝা যাচ্ছে চায়ে কোনো গরমিল আছে। খুশি ঢুক গিলে বলল, চাচু কি হলো? চায়ে কয় চামচ লবণ দিয়েছিস মা? তুষি অবাক হয়ে বলল, কে লবণ দিছে? আমি তো চিনি দিছি। আশরাফ খান মৃদু হেসে বললেন, আগে লবণ আর চিনির পার্থক্য চিনো, তারপর কাজ করতে যেও। ফারহাজ নিচে নেমে দেখল তুষি মাথা নিচু করে তার রুমের দিকে চলে গেল। আর আশরাফ খান বসে বসে হাসছেন। ফারহাজ আশরাফ খানের দিকে এগিয়ে গিয়ে ভ্রু কুঁচকে বলল, কি নিয়ে এত হাসতেছ বাবা? আশরাফ খান হাসি থামিয়ে বললেন, তুষি আমার জন্য চা বানিয়ে এনেছিল, কিন্তু চিনির বদলে লবণ দিয়েছে। আশরাফ খানের কথা শুনে ফারহাজ হেসে দিল। আশরাফ খানের মুখ হঠাৎ মলিন হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বললেন, ফারহাজ, আমি আজকে নিজাম সাহেবের সাথে দেখা করতে যাব। আমি কি তোমার সাথে যাব বাবা? না, দরকার নেই, আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে। তা ম্যাডাম, কি খবর আপনার? অনুরতা অবাক হয়ে বলল, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? ফারহাজ মুচকি হেসে বলল, তোমার নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না। তা বলো, তোমার হবু শ্বশুরের সাথে দেখা হয়েছে? দেখা তো হয়েছে, তবে উনাকে কেমন যেন লাগছিল নিজাম আঙ্কেলের সাথে কথা বলে আসার পরে। কেমন লাগছিল? মন মরা মনে হচ্ছিল। রওনা দিয়েছেন তো? জানি, কথা হয়েছে আমার। আচ্ছা বাবা আসুক, তারপরেই জানতে পারবো মন মরা হয়ে থাকার কারণ। এখন বলো, কি করতেছো? নিশ্চয়ই আমাকে মিস করতেছো। আমার তো আর কোনো কাজ নেই যে আপনাকে মিস করব। একটু মিস করতেছো না? অনুরতা চুপ করে রইল। ফারহাজ মুচকি হেসে বলল, থাক, বলা লাগবে না, আমি নিজেই বুঝে নিলাম। কি বুঝে নিলেন? চুপ থাকাই সম্মতির লক্ষণ। অনেক বুঝদার আপনি। পিচ্ছিকে বিয়ে করতে যাচ্ছি, বুঝদার তো হতেই হবে। আমি মোটেও পিচ্ছি না। তুমি পিচ্ছি কেন হবে? তুমি তো বাচ্চা। দেখুন, একদম মজা করবেন না। ফারহাদ জোরে হেসে দিল। অনুরতা মুখ গোমরা করে রইল। আশরাফ খানের ডাক কানে আসতেই ফারহাজ বলল, আচ্ছা অনুরতা, আমরা এই বিষয় নিয়ে বরং পরে ঝগড়া করব। আপাতত বাবা ডাকতেছে আমাকে। আচ্ছা যান, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। ফারহাজ কলটা কেটে নিচে গেল। নিচে গিয়ে দেখলো সবাই সেখানে উপস্থিত। ফারহাজ গিয়ে আশরাফ খানের সামনে দাঁড়িয়ে বলল, বাবা আমাকে ডাকছিলে? হ্যাঁ, তোমাদের সবাইকে কিছু কথা বলবো, তাই সকলের উপস্থিত থাকা জরুরি। নিজামের সাহেব কি জমির দখলদারিত্ব ছাড়েননি? নাও আমাকে জমি দিয়ে দিয়েছে। পাশে থেকে পারু বেগম বললেন, কি হয়েছে বড় ভাই? আশরাফ খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিজাম এক সময় আমার অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু ওর সাথে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল কারণ ও পারুকে ভালোবাসতো। ও পারুকে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু বাবাজান পারুকে শামীমের সাথে বিয়ে দিয়ে দেয়। এরপরে ও আমার সাথে অনেক ঝামেলা করে, এই নিয়ে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই কারণেই ও আমাদের জমি দখল করে রেখেছিল। তবে আজ সেই সব ঝামেলা মিটে গিয়েছে, আর সবটা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। পারু বেগম চোয়াল শক্ত করে বলেন, এইসব কথা এখন না বললে হতো না বড় ভাই? আশরাফ খান চোখ রাঙিয়ে বললেন, কেন, তোর ছেলে আছে দেখে লজ্জা লাগছে নাকি? পারু, আমাকে মুখ খুলতে বাধ্য করিস না। পারু বেগম কর্কশ গলায় বললেন, কি মুখ খুলবে তুমি? আমিই বলতেছি। হ্যাঁ, নিজাম ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল। বাবাজান আমাকে জোর করে আমাকে রোহানের বাবার সাথে বিয়ে দিয়েছিল। আমি উপরে সবটা মেনে নিয়ে সংসার শুরু করেছিলাম, কিন্তু কি হলো? রোহানের বাবা কি এখন আছে? সেই ছোট ছেলেকে রেখেই মারা গেল। পারু বেগম চুপ হয়ে গেলেন। চোখ দিয়ে একভাবে পানি পড়ে চলেছে। চোখের পানি মুছে বললেন, এখন এইসব কথা না বলাই ভালো।
পুরনো ইতিহাস আর টেনো না। কথাগুলো বলে পারু বেগম খান বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। শরীফা বেগম এসে আশরাফ খানের সামনে দাঁড়িয়ে বললেন, এখন এইসব কথা না ওঠালেও পারতে। রোহানের সবটা জানা জরুরি ছিল। আশরাফ খান ওনার রুমের দিকে চলে গেলেন। শরীফা বেগমও ওনার পিছন পিছন গেলেন। ফারহাজ গিয়ে রোহানের কাঁধে হাত দিয়ে বলল, তুই ঠিক আছিস? রোহান নিজেকে সামলে বলল, ভাইয়া, মা কি কখনো আমার বাবাকে মন থেকে ভালোবাসতে পেরেছিল? ফারহাদ চুপ করে রইল। রোহান মৃদু হেসে বলল, আমি আসি ভাইয়া, তুই আজকে আমাদের বাড়িতে থাক। সমস্যা নেই ভাইয়া, আমি ঠিক আছি। রোহান চলে গেল। তুষি এসে ফারহাজের পাশে দাঁড়িয়ে বলল, কি হয়ে গেল এইসব? কিছুই বুঝলাম না। ফারহাজ বিরক্তি নিয়ে তুষির দিকে তাকিয়ে বলল, তুই এমনিও বুঝবি না, বোঝার জন্য ব্রেইন লাগে, কিন্তু তোর তো সেটাই নেই। ফারহাজ সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমের দিকে চলে গেল। তুষি চোখ রাঙিয়ে বলল, এত অপমান করার সব হিসাব নিব। খালি তোমাকে বিয়েটা করেনি, 2 মাস পরে। শুভ জন্মদিন অনুলতা। বাহ, সবার আগে উইশ করলেন। হ্যাঁ, কারণ আমি চাই না আমার আগে তোমাকে কেউ তোমার জন্মদিনে উইশ করুক। আচ্ছা, ধন্যবাদ, শুধু ধন্যবাদ। তা আর কি বলবো? সমস্যা নেই, সকালে আমিই বলবো। যদি বিপরীতে কিছু না বলো তাহলে মাথায় তুলে আছাড় দিব। আমি এমন ভয়ঙ্কর লোককে বিয়ে করতে চলেছি। অনুলতার কথা শুনে ফারহাজ হেসে দিল। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো অনুলতা। আচ্ছা ঠিক আছে। মোবাইল রাখতেই রুমার কল আসলো। অনুলতা কলটা রিসিভ করলো। ওপাশ থেকে রুমা বলল, আজ কন্যার গায়ে হলুদ, কাল কন্যার বিয়া। রুমার গান শুনে অনুলতা মুচকি হাসল। ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত 12টা বাজতেই তোর শুরু হয়ে গেল। হ্যাঁ অবশ্যই, তবে মজার বিষয় হলো তোর জন্মদিনের দিন তোর গায়ে হলো। হ্যাঁ অনেক মজা। এবার ঘুমা। কেন, দুলাভাই কল করতেছে নাকি? না, আমার ঘুম এসেছে। আরে বুঝি বুঝি, তোর দুলাভাই তোর আগেই কল করে উইশ করেছে, তাই বোঝাবুঝি বাদ দিয়ে ঘুমা। ও তাই তো বলি, তোর নাম্বার কেন বিজি আছে? তোর দুলাভাই আমাকে তাড়াতাড়ি ঘুমাতে বলেছে। কলটা কাটলাম। অনুলতা হাসি দিয়ে কলটা কেটে দিল। হলুদের সাজে বসে আছে অনুলতা। ফারহাজ এসে অনুলতার গালে হলুদ লাগিয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন হলদে পড়ি। অনুলতা অবাক হয়ে বলল, আপনি এখানে? ফারহাজ মুচকি এসে বলল, হ্যাঁ আজই চলে আসলাম। রুমা পাশে থেকে বলল, দুলাভাই আর তোকে না দেখে থাকতে পারছিল না। রোহান এসে রুমার পাশে দাঁড়িয়ে বলল, আমিও তোমাকে না দেখে থাকতে পারছিলাম না। রোহানের কথা শুনে রুমা বলল, কি সব বলতেছেন আপনি? সবাই আছে এখানে। ফারহাজ মৃদু হেসে বলল, আরে সমস্যা নাই, এরপরের বিয়েটা তোমাদেরই। সবার থেকে কিছুটা দূরে তুষি আর পারু বেগম দাঁড়িয়ে আছেন। তুষি বলল, এত কিছু করে ওদের বিয়েটা আটকাতে পারলাম না। ওদিকে তোমার ছেলে দেখো আরেকটা গ্রামের মেয়েকে পছন্দ করে। দুজনে বেশ ভালোই মানিয়েছে। তুষি অবাক হয়ে বলল, তুমি এই কথা বলতেছ? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে এইসব নিয়ে আর ঝামেলা করব না, কারণ এইসব করা ভালো না। যে যেভাবে সুখে থাকতে চায় থাকুক। আর শোন, তুইও আর ওদের বিয়েতে ঝামেলা করিস না। আল্লাহ হয়তো তোর জন্য ফারহাজের চেয়েও ভালো কাউকে ঠিক করে রেখেছে। তুষি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি হয়তো ঠিকই বলতেছ। এতদিনে যখন কিছু করতে পারলাম না, তাহলে এখন আর কিছু করেও কাজ নেই। কারণ ফারহাজ আমাকে কখনোই ভালোবাসবে না। হলুদের অনুষ্ঠান শেষে ফারহাজ আর অনুলতা ছাদে বসে আকাশের চাঁদ দেখছে। ফারহাজ অনুলতার দিকে তাকিয়ে বলল,
হয়তো এমন কোনো ভালো কাজ করেছি যার ফলস্বরূপ তোমাকে পেয়েছি। অনুরতা ভ্রু কুঁচকে বলল, এটা আমার বলা উচিত। আমি বলে দিলাম। ফারহাজ তার পাঞ্জাবির পকেট থেকে একটা কাঠগোলাপ বের করে অনুরতার কানে গুজে দিয়ে বলল, ভালোবাসি। আমিও। সত্যি? হ্যাঁ। ফারহাজ মৃদু হেসে অনুরতাকে জড়িয়ে ধরতে গিয়ে থেমে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কালকে না হয় একেবারে হালাল ভাবেই জড়িয়ে ধরব। অনুরতা ফারহাজের কথা শুনে মুচকি হাসল। পরের দিন কবুল বলার মধ্য দিয়ে ফারহাজ আর অনুরতার বিয়ে সম্পন্ন হলো। ফারহাজ সবার সামনে অনুরতাকে জড়িয়ে ধরে বলল, আজকে হালাল ভাবে জড়িয়ে ধরলাম। অনুরতা ফারহাজের বুকে মাথা লুকিয়ে বলল, সবাই দেখছে তো? দেখুক, তাতে কি? তুষির এই সব দেখে খারাপ লাগছিল, তাই সে সবার থেকে সরে একটা নিরিবিলি জায়গায় যেতেই কারো সাথে ধাক্কা খেল। লোকটার দিকে তাকিয়ে তুষি বলল, দেখে চলতে পারেন না? মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়। এই যে ম্যাডাম, আমি না, আপনি এসে আমাকে ধাক্কা দিয়েছেন। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই তুষি হঠাৎ চমকে উঠল। লোকটির দিকে তাকিয়ে দেখল রাফি দাঁড়িয়ে আছে। তুষি অবাক হয়ে বলল, রাফি, তুষি তুই এখানে? আমার কাজিনের বিয়ে। কিন্তু তুই? আমার বোনের বেস্ট ফ্রেন্ডের বিয়ে। রুমা তোর বোন? হ্যাঁ। দুজনের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে রাফি বলল, তা যার জন্য আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছিলি সে কোথায়? তারই তো বিয়ে। হোয়াট? মানে ফারহাজ? হ্যাঁ। রাফি চুপ করে রইল। তুষি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে এখনো আগের মতো ভালোবাসিস? তুই আমার মনের কোথাও না কোথাও ঠিকই থেকে যাবি। সে তোকে আমি পাই বা না পাই। তুষি দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ে করবি আমাকে? মজা করতেছিস নাকি? না, আমি সিরিয়াস। তুই রাজি থাকলে অবশ্যই করব। ওকে চল, আজকেই কাজী অফিসে গিয়ে বিয়ে করব। আর ইউ শিওর? 100%। আচ্ছা চল তাহলে। বাসর ঘরে অনুরতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহাজ। অনুরতা হালকা কেসে বলল, এভাবে তাকিয়ে থাকলে আমারও তো লজ্জা লাগে। মাশাআল্লাহ, তোমার দিকে একবার তাকালে চোখ ফেরাতে মন চায় না। থাক, হয়েছে। ফারহাজ অনুরতার কপালে একটা চুমু দিয়ে বলল, অনেক ভালোবাসি তোমাকে। আমিও আপনাকে অনেক ভালোবাসি। ফারহাজ অনুরতাকে শক্ত করে জড়িয়ে ধরল। ফারহাজ অনুজাকে কোলে নিয়ে মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে আছে। অনুরতা এসে তাদের সামনে দাঁড়িয়ে বলল, তুমি পাশে ছিলে বলে আমার মনের ইচ্ছা পূরণ হলো। ফারহাজ এক গাল হেসে বলল, আমি অলওয়েজ তোমার পাশে আছি। আমিও তোমার পাশে আছি আম্মু। অনুজার কথা শুনে ফারহাজ আর অনুরতা একসাথে হেসে দিল। অনুরতাকে গিয়ে আশরাফ খান আর শরীফা বেগমে সালাম করল। আশরাফ খান বললেন, তোর জন্য আমাদের অনেক গর্ব হয় রে মা। পারু বেগম এসে বললেন, আমারও অনেক গর্ব হয়। অনুরতা গিয়ে পারু বেগমের পাশে দাঁড়িয়ে বলল, ফুপিজান, আপনি আবার রাগ করলেন না তো আমার উপর? একদমই না মা, আমি এখন এইসবের পক্ষে। রোহানা আর রুমা এসে হাজির হলো। ফারহাজ মৃদু হেসে বলল, তা কেমন কাটলো তোদের হানিমুন? রুমে উপস্থিত সবাই হেসে দিল। রোহান কিছুটা লজ্জা পেয়ে বলল, ভাইয়া তুই যে কি সব বলিস। ও হ্যাঁ, রাফি ভাইয়া রুমাকে কল করেছিল। ওরা আগামী সপ্তাহে দেশে আসতেছে। আশরাফ খান হেসে বললেন, ওরাই ভালো, বিয়ে করে সোজা কানাডা চলে গেছে। অনুজা বিছানায় ঘুমিয়ে আছে। ফারহাজ আর অনুরতা দুজনে অনুজার দুগালে চুমু দিয়ে এসে বেলকনির দোলনায় বসল। দুজনে দোলনাতে বসে আকাশের চাঁদ দেখছে। ফারহাজ হাসি দিয়ে বলল, আমাদের এই অভ্যাসটা আর গেল না। না যাওয়াই ভালো। এতদিন বেঁচে থাকি এভাবে যেন একসাথে চাঁদ দেখতে পারি।
ফারহাদ অনুরতাকে জড়িয়ে ধরে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। সমাপ্ত।